নমস্কার, মুখোমুখিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। বিভিন্ন বিষয়ে বিভিন্ন মানুষের মুখোমুখি আমরা হচ্ছি এই সময়, যখন প্রচণ্ড উত্তাপ, হ্যাঁ পরিবেশের উত্তাপ যেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপটাও রয়েছে। গোটা দেশ জুড়ে এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে, আর সেই লোকসভা নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপটা আমরা প্রতি মুহূর্তে ফিল করতে পারছি, অনুভব করতে পারছি। কিন্তু সেই অনুভূতিটা কোথাও কোথাও কখনো কখনো রাজনৈতিক যে ডামাডোল, সেই ডামাডোলে পরিণত হচ্ছে। ঘটনার সঙ্গে আপনারা সবসময় থাকেন, যে ঘটনাগুলো ঘটে চলেছে চারপাশে, সেই ঘটনাগুলো সম্পর্কেও আপনারা যথেষ্টই ওয়াকিবহাল, সে বিষয়ে নতুন করে কিছু বলে দেওয়ার নেই। কিন্তু এই রাজনৈতিক জটিলতাটা থেকে বেরিয়ে এসে, পুরোপুরি বেরিয়ে আসতে পারবো না হয়তো, বেরিয়ে এসে এমন একজন মানুষের সম্মুখীন হয়েছি, তার সঙ্গে আলাপ করে দেবো। কিন্তু তার আগে বলি, এই মুহূর্তে চতুর্দিকে আমরা তো শুনতে পাই ব্রাদার্স, সিস্টার্স ইত্যাদি ইত্যাদি। একটা সময় অরভিল রাইট আর উইলবার রাইট, তাঁরা এরোপ্লেন আবিষ্কার করেছিলেন, রাইট ভ্রাতৃদ্বয়। তাঁরা যেমন গোটা বিশ্বে বিখ্যাত ছিলেন, গোটা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন আরও দুই ভ্রাতৃদ্বয় আর কি, দুই ভাই। তাঁদের একজন অবশ্যই শরৎচন্দ্র বসু, অন্যজন অবশ্যই বুঝতে পেরেছেন কার কথা বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দুজন মানুষ একসময় বসু ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে গোটা ভারত জুড়ে তাদের সেই খ্যাতি ছড়িয়ে পড়েছিল। শুধু ভারত জুড়েই নয়, সেই সঙ্গে সঙ্গে গোটা বিশ্ব জুড়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসুর পৌত্র চন্দ্রকুমার বসু, চন্দ্র বোস নামে যিনি বিখ্যাত, তার কাছে এই মুহূর্তে এসেছি। অনেক অভিনন্দন জানাই, নমস্কার, স্বাগত জানাই চন্দ্রদা। আমি একটু শুরু করবো রাজনীতির কথা দিয়ে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে যে পলিটিক্সটা, সেই পলিটিক্স থেকে আপনি অনেকটা দূরে। এই মুহূর্তে দলীয় রাজনীতি থেকে অনেকটা দূরে। 2023-এর 6 সেপ্টেম্বরের পর, সেদিন আপনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে ইস্তফা দিয়েছেন আপনার প্রাথমিক সদস্য পদ থেকে। ঘটনাচক্রে সেদিনটা ছিল আপনার শরৎচন্দ্র বসুর জন্মদিন, 134 বছরের জন্মদিন ছিল। এতগুলো দিন চলে গেছে, সেপ্টেম্বর থেকে আজকে মে মাস। রাজনৈতিক যে বদলটা আপনি দেখছিলেন, সেটা কি আরো বদলে গেছে, আরো পরিবর্তিত? এই মুহূর্তের যে রাজনীতিটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, শরৎচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, এই দুজন ভারতবর্ষে আজকের তারিখ পর্যন্ত সর্বধর্ম সমন্বয়ে, সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করার যে কাজ, এই দুজন করে উঠতে পেরেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার আজাদ হিন্দ ফৌজে যে 60,000 সৈন্য ছিল, তার মধ্যে একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান, শিখ, ঈসাই, বৌদ্ধ বা জৈন ছিল না। তাহলে এনারা কারা ছিলেন? এনারা ভারতীয় ছিলেন। তাই আমার রাজনীতি, এবং শুধুমাত্র আমার রাজনীতি নয়, ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় আজকের তারিখে, আমাদের ভারতবর্ষের সংবিধানকে যদি রক্ষা করতে হয়, একমাত্র পথ শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোসের আদর্শ, জাতীয় ঐক্য, সব ধর্মকে ঐক্যবদ্ধ করা, এবং আজকের প্রজন্মকে এই নেতাজি এবং শরৎচন্দ্র বোসের আদর্শে যদি আমরা উদ্বুদ্ধ না করতে পারি, ভারতবর্ষকে রক্ষা করা অসম্ভব। আজকে আমরা কি দেখছি? এটা সর্বদলীয় বিষয়, বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু মুসলমান রাজনীতি, সব দলই এই রাজনীতি করে চলে আসছে। তাই আজকে বর্তমান রাজনীতি, আমি রাজনীতিতে এসেছিলাম, আমি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছি,
শরৎচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস তো আলাদা বিষয়। আমার পিতা অমিয়নাথ বোস, তিনিও লোকসভার সদস্য ছিলেন। আরামবাগে তিনি সেই সময় শচীন চৌধুরীকে পরাজিত করেছিলেন, যিনি ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে অর্থমন্ত্রী ছিলেন। তো সকলেরই অবদান ছিল। আমার কাকা সুব্রত বোস, তিনিও লোকসভা সদস্য ছিলেন। তাই আমি প্রচেষ্টা নিয়েছিলাম যে যদি আমার নিজস্বভাবে ভারতবর্ষের মানুষের এবং পশ্চিমবাংলার মানুষের জন্য যদি কিছু কাজ করে উঠতে পারি। আমি নরেন্দ্র মোদীজি যখন 2014-এ উনি প্রধানমন্ত্রী হলেন, উনি সেই সময় যে বার্তা দিয়েছিলেন, সবকে সাথ সবকে বিকাশ, এবং একটি ডেভেলপমেন্ট প্ল্যাঙ্ক এবং এই অ্যান্টি করাপশন ড্রাইভের ভিত্তিতে উনি সমর্থন পেয়েছিলেন। আমি তাতে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে যে দেখা গেল, ভারতীয় জনতা পার্টি আমাকে আশ্বাস দিয়েছিলেন ওনারা যে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শের ওপর ভিত্তি করেই বিজেপির প্ল্যাটফর্মের মাধ্যমে আমি রাজনীতি করব। কিন্তু সেটি সম্ভব হয়নি। সম্ভব হয়নি বলেই আমি পার্টির পদ থেকে আমি পদত্যাগ করেছিলাম। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আজকে বর্তমান ভারতবর্ষে যে রাজনীতি চলছে, এই রাজনীতি চলতে পারে না। ভারতবর্ষকে যদি অখণ্ড রাখতে হয়, 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে যায়, বাংলা দুখণ্ডিত হয়ে যায়। কিন্তু আজকেও যে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ রয়েছে, সেই ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, একমাত্র পথ নেতাজি এবং শরৎচন্দ্র বোসের আদর্শ। একদম। আমি অবশ্যই একটু স্মরণ করে দেবো আমাদের দর্শকদের যে একদম শুরুতে যখন 1947 সালের স্বাধীনতার পর যখন ভারতের সংবিধান রচিত হলো, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর সংবিধান রচনা করলেন এবং সেই সংবিধান টেবলড হলো এবং সেটি পাশও হয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেই 1949-এর 26শে নভেম্বর থেকে এখনো পর্যন্ত যে সংবিধান, তাতে অনেকগুলো সংশোধনী হয়েছে। 1976 সালে সেকিউলার শব্দটি তাতে ইনক্লুডেড হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সত্যি সত্যি কি সেকিউলার ভারতবর্ষ? এখনো পর্যন্ত এই মুহূর্তে যে ভারতবর্ষে আমরা বসবাস করছি, সেখানে বারংবার একটি কথা উঠে চলে আসে, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, অর্থাৎ একটি হিন্দু রাষ্ট্র, এখানে বাকিরা বহিরাগত। আমরা রিসেন্টলি দেখতে পেলাম চন্দ্রদা, আপনিও দেখেছেন অবশ্যই, শ্রীরাম মন্দির তৈরি হলো। শ্রীরাম, আমরা ছোটবেলা থেকেই রামায়ণের গল্প তো আমরা একদম ছোটবেলা থেকে, আমার কাছে ছোটদের রামায়ণ আছে, সেটা বহু পুরনো, মানে এটা আমাদের বংশের রামায়ণ আর কি, হাত ঘুরে ঘুরে চলে আসছে আর কি, প্রায় 2-3টে প্রজন্ম হয়ে গেল। বাকি আমার দিদিমা, তিনি একটি কৃত্তিবাসী রামায়ণ আমাকে উপহার দিয়েছিলেন, আমি যেহেতু পড়তে ভালোবাসি, সেটিও আমার কাছে রয়েছে। তারও বয়স প্রায় 70-80 বছর হবে। কিন্তু সেই জায়গা থেকে নতুন করে শ্রীরামকে নিয়ে একটা আবেগের জন্ম দেওয়া, এটা কি সেকুলার ভারতবর্ষে দরকারি? দেখুন, এই সেকুলার শব্দ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের সংবিধান, আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস যদি দেখা যায়, ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সব ধর্মকেই আমরা সম্মান করতে শিখেছি। সব ধর্মই আপনি পালন করতে পারেন, আপনি যেই ধর্মেই বিশ্বাসী হন। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোস হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। নেতাজি কালীভক্ত ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দর ভাবমূর্তিতে উনি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং ওনাকে
স্বামীজির আদর্শে উনি, স্বামীজিকে আজকে যদি দেখা যায়, স্বামীজি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। নেতাজি সেই স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রেরিত হয়ে স্বাধীনতা সংগ্রামে তিনি যোগদান করেছিলেন। তাই স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত ছিলেন উনি। গভীর রাতে আমার পিতা অমিয়নাথ বোসের কাছে আমি শুনেছি, আমার পিতা সৌভাগ্য হয়েছিল 6 বছর একই ঘরে নেতাজি ওনার কাকার সাথে বাস করেছিলেন আমাদের 1 নম্বর উডবার্ন পার্ক বাড়িতে। নেতাজির রাত্রে শোবার একটু অসুবিধে হতো, উনি ইনসমনিয়াতে ভুগতেন। তাই তিনি আমার পিতাকে রাত্রে জাগিয়ে ওঠাতেন এবং বহু আলোচনা হতো গভীর রাত পর্যন্ত। নেহেরু, সর্দার পটেল, সরোজিনী নাইডু, স্বাধীনতা সংগ্রাম কিভাবে পরিচালনা করা যাবে, এই সব নিয়ে আলোচনা হতো। তা আমার পিতা অমিয়নাথ বসু আমাদের বলেছিলেন যে মাঝে মাঝে তিনি গভীর রাতে দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতেন এবং মা কালীর সামনে বসে উনি ধ্যান করতেন। এতে উনি একটি সাংঘাতিক শক্তি অর্জন করতেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ধর্মকে কখনো রাজনীতির সাথে মেশায়নি। তাই আমাদের ভারতবর্ষ, সেকুলার শব্দ থাকুক বা না থাকুক সংবিধানে, মনে প্রাণে ভারতবর্ষ এবং ভারতবাসী ধর্মনিরপেক্ষ। এবং আমাদের সংবিধান কি বলে, সরকার যেভাবে পরিচালনা হবে, সরকারের সাথে কোনো ধর্মকে মেশাবার কোনো সম্ভাবনা থাকে না। যদি আপনি আমাদের সংবিধানে বিশ্বাসী হন, আপনি যদি সংবিধানকে যদি মানতে রাজি না হন, তাহলে আপনি ধর্মকে সরকার পরিচালনা করতে এবং রাজনীতির সাথে আপনি মেশাতে পারেন, কিন্তু এইভাবে কিন্তু ভারতবর্ষকে রক্ষা করা অসম্ভব। তাই নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যখন সিঙ্গাপুরে ছিলেন, সেই সময় ওখানে খুব বড় একটি সম্প্রদায়, চেতিয়ার সম্প্রদায়ের মন্দিরে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ওখানে যিনি হাই প্রিস্ট ছিলেন, তিনি নেতাজিকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে আপনি শুধু আপনার হিন্দু অফিসারদের নিয়ে প্রবেশ করবেন। তখন নেতাজি ওনাদের স্পষ্ট জানিয়ে দেন যে আমার আজাদ হিন্দ ফৌজেতে কোনো হিন্দু অফিসার নেই, আজাদ হিন্দ ফৌজে ভারতীয় অফিসার আছে, তার মধ্যে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সকলেই আছে। এই সকলকে নিয়ে যদি আপনারা অনুমতি দেন আমাকে প্রবেশ করতে, তাহলেই আমি আসব। ওনারা একটি ডোনেশন দেবার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজকে। তো আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি অনুমতি পেয়েছিলেন এবং সেখানে আবিদ হাসান, গুরবক্স সিং ধিলন এবং আরও অনেকেই প্রবেশ করেছিলেন ওই চেতিয়ার মন্দিরে। এবং সেইখানে নেতাজি একটি বক্তব্য রেখেছিলেন, তা আমি শুনেছি, আমার সৌভাগ্য হয়েছিল আবিদ হাসানের সাথে আলোচনা করতে। আবিদ হাসান বলেছিলেন যে কি সাংঘাতিক একটি বক্তব্য, ভাষণ উনি দিয়েছিলেন ওখানে, যে কিভাবে সব ধর্মকে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে কমিউনাল হারমনি গঠন করা যায়, তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন। তো তিনি যখন মন্দিরে প্রবেশ করেছিলেন, সকলের কপালে টিকা লাগানো হয়েছিল, কিন্তু নেতাজি যখন মন্দিরের বাইরে প্রবেশ করলেন, তিনি সেই টিকা মুছে দিলেন। তো আবিদ হাসান ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তিলক মুছে দিলেন কেন? বলল, তিলক শুধু মন্দিরের মধ্যে যখন আমি প্রবেশ করেছিলাম আমাদের সকলের কপালে তিলক দেয়া হয়েছিল, কিন্তু যেই মাত্র আমি মন্দিরের বাইরে প্রবেশ করলাম, তিলক আমাদের কপালে থাকা উচিত নয়, কারণ এটি হিন্দু ধর্মের একটি ইঙ্গিত।
তাই আমরা সকলে ভারতীয়, এইভাবে স্বাধীনতা সংগ্রাম আমরা পরিচালনা করতে পারবো না। তো নেতাজির কে দেখে আবিদ হাসান, গুরবাক সিং ধিলন আরও সকলে সেই তিলক পুছে দেন। তো এই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস। সেটি আমাদের আজকে শুধুমাত্র বোঝার সময় নয়, এটি পালন করার সময় এসেছে, যদি আমরা ভারতবর্ষকে এক রাখতে চাই। আমি একটু 2016-র কথা বলবো, 2019-এর কথা বলবো। 2016-এ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, 2019-এর লোকসভা নির্বাচনে লড়েছিলেন, এর ঠিক আগের লোকসভা নির্বাচনে। এখন আপনি ভারতীয় জনতা পার্টিতে আর নেই, কিন্তু ফিরে দেখতে বলি যদি 2016 এবং 2019-এ ঠিক কোন কোন জায়গাগুলোতে খামতি হয়েছিল, ঠিক কোন কোন জায়গাগুলোতে ঠিকঠাক মতন, কারণ আপনি দক্ষিণ কলকাতা থেকে লড়েছিলেন এবং ভবানীপুর থেকে লড়েছিলেন। 2016-এ ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রীর কেন্দ্র, এবং দক্ষিণ কলকাতায় 2019-এ মালা রায়ের এগেনস্টে। তো এখন সিটিং এমপি মালা রায় এবছর বিজেপির টিকিটে লড়ছেন দেবশ্রী চৌধুরী। কীরকম মনে হয় সেই সময়টা 2016-তে কী ভুল হয়েছিল বা 2019-এ? দেখুন, আমি বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং এখানের স্টেট কমিটি যে গঠন করা হয়েছিল তার আমি সদস্য ছিলাম। তো পশ্চিমবাংলার রাজনীতিটি একটু আলাদা আমার মতে। এখানে বিভাজনের রাজনীতি বা ভোট ব্যাংক রাজনীতি সেইভাবে মানুষ গ্রহণ করে না। কলকাতা শহর যদি দেখেন, আপনি যদি উত্তরবঙ্গে যান, সেখানে হয়তো এই পোলারাইজেশন হয়তো কিছুটা রাজনৈতিকভাবে আপনার হয়তো একটু সুযোগ আপনি পেতে পারেন, লাভ হতে পারে। কিন্তু কলকাতায় এবং কলকাতার আশেপাশে যে অঞ্চল রয়েছে, এখানে 9টি লোকসভা কেন্দ্র রয়েছে। এই 9টি কেন্দ্রই ভারতীয় জনতা পার্টির আমরা সফল হইনি 2019-এ। এবং আমি এই প্রস্তাব রেখেছিলাম যে এখানে সব ধর্মকে ঐক্যবদ্ধ করে সকলের কাছে আমাদের যাওয়া উচিত। শুধু হিন্দুদের কাছে ভোট প্রার্থনা করা সঠিক নয়, আমাদের মুসলমান যেসব এলাকা আছে সেখানেও যাওয়া উচিত। আমি গেছিলামও, কিন্তু আমার কাছে অনেকেই এসেছিলেন, মুসলমান সম্প্রদায়ের মানুষ অনেকেই এসেছিলেন এবং আমাকে বলেছিলেন যে দেখুন, আমরা আপনাকেই সমর্থন করতাম, যেহেতু আপনি সুভাষচন্দ্র বোসের পরিবার থেকে আসেন, কিন্তু আপনি তো সঠিক দলের প্রার্থী হননি। যেহেতু আপনি বিজেপির প্রার্থী হয়েছেন, আমাদের ক্ষমা করে দিন যে আমরা আপনাকে সমর্থন করতে পারছি না এই নির্বাচনে। আপনি যদি নির্দলও দাঁড়াতেন তাহলেও আমরা আপনাকে সমর্থন করতাম। তো কোথায় আমাদের গলদ হয়েছিল? আমার যেটা মনে হয় যে কিছু, আমি কোনো নাম উল্লেখ করতে চাই না, কিছু নেতা যারা পশ্চিমবাংলায় নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের বিভিন্ন সময়ে যেসব বক্তব্য তারা রেখেছেন, তাতে হয়তো কিছু সম্প্রদায়ের তারা মনে করেছিলেন যে আমরা তাদের সাথে নেই, আমরা তাদের হয়ে কাজ করতে রাজি নই। তো এই বিচ্ছেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি আমি একেবারেই সমর্থন করি না। শুধু নেতাজি বা শরৎচন্দ্র বোসের পরিবার থেকে আসি বলে তা নয়, আমি নিজস্বভাবে আজকে বর্তমান রাজনীতি যে পর্যায়ে নেমে গেছে, আপনি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শে নিয়ে যদি আপনি রাজনীতি করেন, তাহলে সেটি হয়তো সেভাবে আপনি সফল হবেন না। কিন্তু আমি নিজস্বভাবে মনে করি যে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক কৌশল, সেটি হয়তো গলদ হয়ে গেছিল। কিছুটা সংশোধন হয়তো ওনারা করেছেন এবারে,
কিন্তু এখনো বাংলাকে জয় করতে হয়তো আরও সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে অনেকটাই বেশি সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উনি গণনেতা, উনি একটি ম্যাস মুভমেন্টের মাধ্যমে উনি এসেছেন। দেখুন, পারফেকশন বলে তো হয় না, সকলেরই কিছু কিছু ত্রুটি থেকে যায়। তবে উনি কিন্তু পশ্চিমবাংলার মানুষের সাথে যে কানেক্ট বলা যায় সেটি কিন্তু উনি করে উঠতে পেরেছেন। এবং যেটি ওনার বিপক্ষে যারা আছে তারা বলেন যে না, উনি এই তোষণের রাজনীতি করে থাকেন, সেটি হয়তো সঠিক নয়। কেন, আমার যা বিশ্বাস যে উনি কিন্তু সব সম্প্রদায়কে নিয়েই উনি রাজনীতি করার প্রচেষ্টা উনি নিয়ে থাকেন। হয়তো সম্ভব হয় না সব সময়, কিন্তু বিভাজনের রাজনীতি হয়তো উনি করেন না বা করতে চান না। আমরা সেরকমটাই দেখেছিলাম গত ডিসেম্বর মাসে, 1992-এর ডিসেম্বর মাস আমরা কেউই ভুলে যাইনি। ডিসেম্বর মাসে সংহতি দিবস পালন করেছিলেন এবং সেদিনকে সব ধর্মাবলম্বী মানুষের কাছে গিয়েছিলেন, একটা মিছিল করেছিলেন এবং সেটা করেছিলেন, সেটা করেননি। কিন্তু বিষয়টা হচ্ছে তা নয়, এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক নেতৃত্ব নানান রকম বলেন যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, সেই কারণে সব ধর্মকেই সম্মান করছি, কিন্তু সব ধর্মের ওই মাথায় কেন ফেস পড়তে হবে কিংবা মাথায় কেন হিজাবের মতো করে ঘোমটাটা দিতে হবে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু কথা হয়। সেক্ষেত্রে কি এই জায়গাটাতে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজে যারা প্রথম সারি সৈন্য যারা ছিলেন, অফিসার যারা ছিলেন, তার ভেতরে জামান কিয়ানি ছিলেন, তার ভেতরে হাবিবুর রহমান ছিলেন, তার ভেতরে আপনার আবিদ হাসান ছিলেন, আরও অনেকে ছিলেন, শাহনওয়াজ খান ছিলেন। এবং মৈরাং শহরে, এটি খুবই দুর্ভাগ্যজনক যে মণিপুরে যে রাজনীতি এবং যে হিংসার রাজনীতি চলেছে, আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাসে, মৈরাং মণিপুরে ইম্ফল থেকে 30 কিলোমিটার দূরে ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই সময় কে করেছিলেন? এটা সেই ঐতিহাসিক দিন 14ই এপ্রিল 1944 সাল। আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সৈন্যদের পরাজিত করেছিলেন ভারতবর্ষের মাটিতে, মণিপুরে। এবং কর্নেল শওকত আলী মালিক তিনি পতাকা উত্তোলন করেছিলেন। তাই নেতাজি বিশ্বাস করেছিলেন, এবং হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সব সম্প্রদায়ের মানুষ যেভাবে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেছিলেন, যে ঐক্যবদ্ধতা উনি দেখিয়েছিলেন, তাই আমার মনে হয় যে নেতাজি আরেকটি বিষয় উনি বলে গেছেন, ওনার লেখা যদি আপনি দেখেন, যে সংখ্যালঘু যারা, এটা সংখ্যাগুরুদের দায়িত্ব যে সংখ্যালঘুদের রক্ষা করা। কিন্তু আজকে আমরা সেটি দেখে উঠতে পারছি না। আজকে যে রাজনীতি চলছে, ভারতবর্ষ একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্রে সাধারণ মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ঈসাই হোক, সে একসাথে ভালোভাবেই বাস করতে পারে। আজকে এই যে সাম্প্রদায়িক যে একটি মনোভাব সৃষ্টি হয়েছে, এর জন্যে আজকে আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পূর্ণভাবে দায়ী করছি। রাজনীতির সঙ্গে ধর্ম মিলেমিশে গেছে, আর ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আছে। ভোটের সময় যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় তাতে আছে, কিন্তু আজকেই একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং সেই বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের সরকারকে সনাতন ধর্ম বিরোধী বলে বর্ণনা করা হয়েছে। বলাই বাহুল্য এটি ভারতীয় জনতা পার্টির তরফ থেকেই করা হয়েছে। আমি ধর্ম রাজনীতি নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি, কিন্তু এবার একটু পরপর দুটি ঘটনার কথা বলবো।
একটি হচ্ছে আমাদের মাননীয় রাজ্যপাল, তার নামে একটি অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে। আমাদের মাননীয় রাজ্যপাল তিনি নেতাজির ভক্ত, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভক্ত, তাই নামের শেষে বোস শব্দটি মানে ওই সারনেমটি তিনি ব্যবহার করেন। তো সেক্ষেত্রে কোথাও কালিমালিপ্ত তো হলো পদটা, হয়তো পরবর্তীতে সাংবিধানিক নানান রকম কার্যকলাপ আছে, সেগুলোর মধ্যে আমি যাচ্ছিও না। দোষারোপ করা হয়েছে, সেটা তদন্ত করা হবে, সেটার মধ্যেও যাচ্ছি না, কিন্তু কোথাও কি এই নামটাতে খারাপ লাগার বিষয় মনে হচ্ছে? খারাপ লাগছে? দেখুন, সঠিক তদন্ত হওয়ার পূর্বে কোনো মন্তব্য করা উচিত নয়। তবে এটা একটি সাংবিধানিক পদ এবং রাজ্যপাল থাকাকালীন সেইভাবে কোনো সঠিক তদন্ত হওয়া সম্ভব কিনা সেটিও একটুখানি বিবেচনা করা উচিত। আমার যা বিশ্বাস যে রাজ্যপাল তিনি ওনার পদ থেকে যতক্ষণ এই তদন্ত সম্পূর্ণ না হয় ওনার পদত্যাগ করা উচিত। তদন্ত সম্পূর্ণ হয়ে যদি দেখা যায় যে উনি এর সাথে যুক্ত ছিলেন না, উনি আবার পদে ফিরে যাবেন। তবে দেখুন, আজকে রাজ্যপালের পদটি একটি রাজনৈতিক পদে পরিণত হয়েছে। এটি একেবারেই মানে শুভ লক্ষণ নয়। কেন, তৃণমূল কংগ্রেস যে দাবি করছেন যে রাজভবন এবং রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের পক্ষে কাজ করছেন, কেন্দ্রীয় সরকারই ওনাকে নির্বাচিত করেন, কিন্তু ওনার তো কোনো দিক নেবার নয়। রাজ্যপাল একেবারে মানে অবজেক্টিভ থাকা উচিত ওনার, তো সেটি আলাদা বিষয়। এখন রাজ্যপাল পদটি আর রাখা উচিত কি না এটিও নিয়ে একটুখানি আলোচনার বিষয় হয়ে আসছে। কেন, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, এটি ব্রিটিশ আমল থেকে এই রাজভবন, রাজ্যপাল এসব চলে এসেছে, ভাইসরয় চলে এসেছে। আজকে সেইভাবে কোনো গুরুত্ব নেই। রাজা বসে আছেন ব্রিটেনে, রানী দেখভাল করছেন ভাইসরয়, এই আইডিয়াটা। হ্যাঁ, কিন্তু এই কনসেপ্ট তো আর ভারতবর্ষে সেভাবে পরিচালনা করা হয় না, সেভাবে আর থাকে না। তো এটি অনেক খরচাও হয়। তো আমাদের যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার নির্বাচিত হয়, তো রাজভবন এবং রাজ্যপালের প্রয়োজন কিনা এই প্রশ্ন আজকে অনেক মানুষই করে থাকে। কিন্তু হ্যাঁ, এখন উনি খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমার সাথে ওনার সাক্ষাৎও হয়েছে কয়েকবার। উনি আমাদের ওই 15ই আগস্ট, 26শে জানুয়ারি আমরা আমন্ত্রণপত্রও পাই রাজভবনে গিয়ে ওই চায় পে চর্চা করতে। কিন্তু যখন এরম একটি চার্জ এসেছে ওনার বিরুদ্ধে, ওনার কিন্তু পদ থেকে সরে যাওয়া উচিত এবং এই যে একটি জুডিশিয়াল এনকোয়ারি হওয়া উচিত। কারণ পশ্চিমবাংলা সরকার যদি তদন্ত করে, কেন্দ্রীয় সরকার বলবে যে এই তদন্ত সঠিক নয়। আবার যদি কেন্দ্রীয় কোনো সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থা যদি তদন্ত করে, সেটি আবার স্টেট গভর্নমেন্ট, পশ্চিমবাংলা সরকার সেটি মেনে নেবে না। তাই একটি একেবারে নিরপেক্ষভাবে একটি জুডিশিয়াল কমিটি গঠন করা উচিত এবং সঠিক তদন্ত হওয়া উচিত। দ্বিতীয় ঘটনাটির কথা বলবো, সেটা হচ্ছে সন্দেশখালী। সন্দেশখালী নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে, শুধু রাজ্য জুড়ে না, তার রেশ দিল্লি পর্যন্ত গিয়েছে। সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বাছাই করে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই বিষয়টি নিয়ে একটি স্টিং অপারেশন হয়েছে এবং সেই স্টিং অপারেশনে দেখা যাচ্ছে সেখানকার মণ্ডল সভাপতি বলছেন যে গোটা ঘটনাটাই সাজানো ঘটনা। কি বলবেন, জানতে চাই একটু। দেখুন, এই
গত গত প্রায় 3-4 মাস ধরেই এই আলোচনা হয়ে থাকে। দেখুন, আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতৃত্বকে বিশ্বাস করা খুব একটি অসুবিধের জায়গায় মানুষকে ফেলে দিচ্ছে। কেন? মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলা একটি স্বভাবে দাঁড়িয়ে গেছে রাজনৈতিক নেতৃত্ব। তাই আজকে এই মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির, তিনি এতদিন কোথায় ছিলেন? তিনি এতদিন পরে হঠাৎ আবির্ভূত হয়ে উনি এরকম একটি স্টেটমেন্ট, বার্তা উনি দিচ্ছেন। ওনার আগে আসা উচিত ছিল একেবারে। তাই আবার প্রশ্ন যেটি যাচ্ছে, তদন্ত কাকে দিয়ে করা উচিত? কেন কোনো তদন্ত আজকে দেখুন নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হচ্ছে না কোনো তদন্ত এজেন্সির, কমিটির। এই যে সিবিআই বলুন, সিআইডি বলুন, সবই কোনো একটি সরকার ঘেঁষা। বিলেতে যেরকম স্কটল্যান্ড ইয়ার্ড আছে, তারা নিরপেক্ষভাবে প্রচেষ্টা নেয় কমিটি তদন্ত করার। কিন্তু ভারতবর্ষে আজকে মানুষ এই যে যারা তদন্ত করছেন, কোনো সংগঠন বা কোনো সংস্থারকে বিশ্বাস রাখা সম্ভব হচ্ছে না। তাই একটি কমিটি যদি গঠন করা যায়, তাতে পশ্চিমবাংলা সরকারেরও রেপ্রেজেন্টেশন থাকুক, কেন্দ্রীয় সরকারের থাকুক, এবং সন্দেশখালিতে যা হয়েছে এটি খুবই দুর্ভাগ্যজনক এবং এটা নিয়ে সঠিক তদন্ত করা উচিত। কিন্তু তদন্ত কাকে দিয়ে আপনি করবেন, সেটি আরও যে মূল প্রশ্ন আজকে আমাদের সামনে এসেছে। মণিপুর যদি দেখেন, মণিপুরে কি হচ্ছে, আমি শুনলাম এই কয়েকদিন আগে আবার মণিপুরেতে দাঙ্গা সৃষ্টি হয়েছে। কিন্তু মণিপুরেও তো সেইভাবে কোনো তদন্ত হচ্ছে না, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং মণিপুর একটি ভারতবর্ষের একটি ভূখণ্ড, যেখানে আজাদ হিন্দ ফৌজ পতাকা উত্তোলন করেছিলেন। ভারতবর্ষ স্বাধীনতার প্রথম পতাকা 14 এপ্রিল 1944 সালে হয়েছিল। এবং ওখানকার স্থানীয় যারা কুকিজ, মেথিজ, নাগাজ, তারা আজাদ হিন্দ ফৌজকে সহযোগিতা করেছিল, আজাদ হিন্দ ফৌজে যোগদান করে ব্রিটিশ সৈন্যদের পরাজিত করেছিল। তো তাদের এই যে আজকে যে সমস্যা, সেটি আমরা সমাধান করে উঠতে পারছি না, খুবই দুর্ভাগ্যজনক। এটা আমি জানি না এটা কেন্দ্রীয় সরকার এবং মণিপুরের যে রাজ্য সরকার কেন তারা প্রচেষ্টা নিচ্ছেন না, কেন এই সুযোগ নিচ্ছেন না যে ওখানকার যে ডিসপিউট হয়েছে তার সমাধান নিশ্চয়ই সম্ভব, কিন্তু সেইভাবে আমার মনে হয় প্রচেষ্টা নেওয়া হচ্ছে না। ডাবল ইঞ্জিন সরকার হওয়া সত্ত্বেও, হ্যাঁ, ডাবল ইঞ্জিন সরকার হওয়া সত্ত্বেও, হ্যাঁ ঠিক। অনেক বিষয় চলে এসেছে আজকের মুখোমুখিতে, কিন্তু আরো অনেক বিষয় বাকি রয়ে গেল। আমি আমাদের এই সাক্ষাৎকার না বলে বলা হলো গল্প, চন্দ্রদার সঙ্গে সেই গল্প করার আগে বলছিলাম যে এরকম একটি পর্বে তো সম্পূর্ণ সম্ভব হয় না, পরপর অনেকগুলো পর্ব হয়তো চলতে থাকে। পরবর্তীতে আবারও অবশ্যই বিরক্ত করতে আসবো। অনেক ধন্যবাদ চন্দ্রদা, আজকে নমস্কার, আমাদের সঙ্গে থাকবার। ভালো থাকবেন। আমাদের সঙ্গে ছিলেন চন্দ্রকুমার বসু, যাকে আমরা চন্দ্র বোস অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস, এই বোস নামটা না শুধুমাত্র আনফরগটন হিরো এইরকমভাবে তাকে দাগিয়ে দেওয়া ঠিক নয়। তিনি ভারতের আত্মায় রয়েছেন, ভারতবাসীর বুকের মধ্যে রয়েছেন, তার স্মরণে রয়েছেন, মননে রয়েছেন। তার কথা থেকে শুরু করে, শরৎচন্দ্র বসুর কথা থেকে শুরু করে আজকের সন্দেশখালি কিংবা আজকের রাজনীতি, এই সবটাই এক ফ্রেমে ধরবার চেষ্টা করলাম। একটা দুরূহ কাজ, কিন্তু সেটা করা সম্ভব হলো এই সামান্য সময়ের মধ্যে। আজকের মুখোমুখি এই পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরার সহায়তায় ছিলেন আমার সহকর্মী গুঞ্জন সাহা, আর ছিলাম আমি শান্তম চক্রবর্তী। আজকের মুখোমুখি